ক্রিকেটের মাঠে আমরা যেরকম দেখলাম আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হলো কেকেআর কে, এবং বিসিসিআই এর নির্দেশেই সেটা করা হলো। এই নিয়ে প্রচুর জলঘোলা প্রচুর হয়েছে কিনা বলতে পারবো না, একটা বিতর্ক উঠেছিল। কিছু মানুষ দাবি তুলছিলেন যে কিভাবে বাংলাদেশের ক্রিকেটারকে শাহরুখ খান নিয়েছেন তার দলে, শাহরুখ খানকে দেশদ্রোহী বলা হচ্ছিল, এবং তাই নিয়ে নানা রকম চাপানুতর চলার পর বিসিসিআই এর পক্ষ থেকে বলা হলো যে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হোক। এই পরিস্থিতি, এবং সেটা বাংলাদেশ মোটেও ভালোভাবে নেয়নি। যেটা দেখা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও বলে দেওয়া হলো যে আসন্ন বিশ্বকাপে, টি-20 বিশ্বকাপে ভারতে এসে বাংলাদেশের খেলোয়াড়রা খেলবে না, সেটা যদি শ্রীলঙ্কায় অ্যারেঞ্জ করা যায় সেরকম ব্যবস্থা করা হচ্ছে কিনা তারা আবেদন জানিয়েছেন। এই সমস্ত পরিস্থিতি এবং এই সমস্ত যে বিতর্ক ক্রিকেট নিয়ে, এটা তো খুব বেশি আবেগের দিকে না গেলেও যুক্তি যা বলে যে কেকেআর নিয়েছে কারণ তাকে লিস্টেড করা হয়েছিল, মুস্তাফিজুর রহমানকে লিস্টেড করা হয়েছিল, যে নিলামে তোলা হয়েছিল তারপরই, এবং শুধু কেকেআর একা নয়, তার সঙ্গে দিল্লি এবং চেন্নাইও এই বিডে অংশ নিয়েছিল। 9,20,00,000 টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয়েছিল টিমে, এবং শেষমেশ যা পরিণতি হলো। কিন্তু এই যে ক্রিকেট মাঠের রাজনীতি ভারত বাংলাদেশ সম্পর্কের উপর কি প্রভাব ফেললো, কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে দুদেশের সম্পর্কে, এবং আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন, সেখানেই বা কি হতে চলেছে। সৌমদা, প্রথমে অনেকদিন আপনার সঙ্গে বাংলাদেশ বিষয়ে কথা হয়নি, প্রথমে আপনার কাছেই জানতে চাইবো, এই যে ক্রিকেট নিয়ে যে জল ঘোলা হলো, সত্যি সত্যি তার কোনো সিরিয়াস প্রভাব কি ভারত বাংলাদেশ কূটনীতিতে পড়লো, সম্পর্কের উপর পড়লো? এটাকে আপনি কিভাবে দেখছেন? সত্যিই পড়লো মানে এটা কি সোফিয়া, পড়ে গেছে অলরেডি, এবং এত বিশ্রীভাবে পড়েছে যে এই মেরামত কবে হবে, কিভাবে হবে সেটা এখন বোঝা যাচ্ছে না। খুব স্পষ্ট করে যেটা বলা যায় সোফিয়া, যে বাংলাদেশের ভেতরে ভারতপন্থী যে সমস্ত বা ভারতের প্রতি সহানুভূতিশীল যে সমস্ত মানুষ আছেন, এই সিদ্ধান্তটা তাদেরকেও ক্ষুব্ধ করেছে এবং অসম্মানিত করেছে, অপমানিত করেছে। আর এটা কেন করা হয়েছে সেই যুক্তিটা কিন্তু সাদা চোখে দেখা বা ভাবা খুব কঠিন, খুব মুশকিল। আমি আজকেই বাংলাদেশের প্রথম আলোতে যে পোস্ট এডিটোরিয়ালে, আমার প্রথম পোস্ট এডিটটা আমার লেখা, এবং এই বিষয়টি আমি লিখেছি যে আমার কাছে বোধগম্য হচ্ছে না যে ভারত কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে, কি দেখাতে চাইছে। তার কারণ গত 1.5 বছর ধরে ভারত বাংলাদেশ সম্পর্ক এই সোনালী অধ্যায় থেকে যে তলানিতে এসে ঠেকেছে, আমি সোনালী অধ্যায় বলছি কারণ ভারত বাংলাদেশের তৎকালীন বাংলাদেশের সরকার, ভারতের এখনকার যে সরকার, সেই সরকার এই সম্পর্কটাকে সোনালী অধ্যায় বলে অভিহিত করত, জাহির করত। প্রত্যেকটা ঘটনায়, প্রত্যেকটা অনুষ্ঠানে তারা বলতো সোনালী অধ্যায়, সোনালী অধ্যায়, এবং সত্যি সোনালী অধ্যায় ছিল না যে তা নয়। কিন্তু সেই সোনালী অধ্যায়টা হঠাৎ কি করে 1.5 বছরের ভেতরে একেবারে তলানিতে নেমে গেল, যেখানে কোনো জল দেখা যাচ্ছে না, শুধু কাদা। এই কেন হলো, এই বোধোদয় কিন্তু আমার ধারণা এখনো পর্যন্ত কারুর আসেনি, আমাদের তো আসেইনি, আমাদের দেশের সরকারের তো আসেইনি বলা যেতে পারে। এবং একটা অদ্ভুত অবস্থার মধ্যে দিয়ে এই দেশের সরকারটা চলছে, যে গত 1.5 বছর ধরে যা চলছে বাংলাদেশে, সেটার মধ্যে দিয়ে ওই বলা যায় না যে খুব স্লেট রঙা আকাশে একটু চিকসে পানা রোদ্দুরে ঝিলিক ঝিলিক দেখা যাচ্ছে। এখন এই দিল্লির ওয়েদার যেরকম চলছে গত 7-8 দিন ধরে, যে মেঘের আস্তরণের মধ্য দিয়ে, দূষণের আস্তরণের মধ্য দিয়ে সূর্যের দেখা পাওয়া যায় না, সেই অবস্থায় যদি দেখা পাওয়া যায় একটু, তাহলেই আমাদের মনটা একটুখানি ফুরফুরে হয়ে ওঠে যে একটুখানি সূর্যের জায়গা আছে। এই যে ভাবনাটা এসেছিল, বা যেটা দুদেশের রাজনৈতিক মহলে যেটা আলোচিত হচ্ছিল, যে জয়শঙ্করের যাওয়া, সামান্য 4-5 ঘন্টার জন্য যাওয়া, বেগম খালেদা জিয়ার যারা যায় অংশ নিতে, সেখানে যাওয়া। দেখো, ভারতের বাংলাদেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি টেকনিক্যালি 3 বারের প্রধানমন্ত্রী, তিনি মারা গিয়েছেন, এবং মারা গিয়েছেন তিনি 17 বছর পরে, অর্থাৎ শাসনের 17 বছর পরে তিনি মারা গিয়েছেন। সেখানে কিন্তু ভারতের সেই যারা যাতে অংশ নিতে হবে এমন কোনো কূটনৈতিক বাধ্যবাধকতা নেই, কোনো প্রোটোকল নেই। ভারত নাও পাঠাতে পারত, ভারত হয়তো টোকেন প্রেসেন্স দেখাতে পারতো, কাউকে একটা পাঠিয়ে, সেখানে একটা জুনিয়র মন্ত্রীকে পাঠাতে পারতো। পাকিস্তান যেরকম তাদের স্পিকারকে পাঠিয়েছে, তেমনি ভারত তাদের স্পিকারকে কিংবা ডেপুটি স্পিকার রাজ্যসভা তাকে পাঠাতে পারতো। কিন্তু নরেন্দ্র মোদী কাকে পাঠালেন? জয়শঙ্করকে পাঠালেন, ফরেন মিনিস্টারকে পাঠালেন। শুধু পাঠালেনই নয়, তার হাতে তিনি চিঠি লিখলেন। কাকে চিঠি লিখলেন? যিনি এখনো পর্যন্ত বাংলাদেশের নির্বাচিত কোনো প্রতিনিধি নন, সরকারেরও অংশ নন, তারেক রহমানকে ব্যক্তিগত চিঠি। এইখানে গেলেন, 20 মিনিট তাদের সঙ্গে কথা বললেন, এবং একটা পজিটিভ, একটা ইতিবাচক একটা
ধারণা সমস্ত বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের সমাজ, ভারতের মিডিয়া প্রত্যেকেই তারা লিখতে শুরু করলো যে ইটস আ পজিটিভ, ভেরি পজিটিভ স্টেপ। আমরাও বলেছি খুব পজিটিভ স্টেপ, কারণ সেখানে তিনি এমন ধরনের কথা বলেছেন এবং যে কথাগুলো কাগজে রিপোর্টেড হয়েছে এবং কেউ সেটা আপত্তি করেনি বা সেটা অস্বীকার করেনি, সেই সমস্ত ধারণা থেকে দেখা যাচ্ছে যে ভারত সত্যিই একটা চাইছে যে সম্পর্কটা ভালো হোক, স্বাভাবিক হোক। অ্যাটলিস্ট নির্বাচিত সরকারের সঙ্গে যে সম্পর্কটা ভালোর দিকে এগিয়ে যাচ্ছে তার একটা ইঙ্গিত দিয়েছে। আমরা দেখলাম ওখান থেকে জয়শঙ্কর ফিরলেন ঢাকা থেকে, ফিরে তার পরের দিনে তিনি চেন্নাইয়ে গেলেন আইআইটি মাদ্রাসের একটা অনুষ্ঠানে, সেখানে বাংলাদেশ কেন্দ্রিক একবারে স্পষ্ট প্রশ্নে যে সম্পর্কটা রিক্যালিব্রেট করা হচ্ছে কি হচ্ছে না সেই রকম ব্যাপারে সেই প্রশ্নের উত্তর দিয়ে তিনি কিন্তু গোটা ব্যাপারটা পাকিস্তান কেন্দ্রিক করে দিলেন, প্রতিবেশীদের নিয়ে শুরু করলেন, প্রতিবেশী জেনারেলাইজ করলেন এবং বাংলাদেশকে সুপ্রতিবেশী, গুড নেবার এটা বোঝাতে চাইলেন এবং বললেন যে আমরা তাদেরকে নির্বাচনের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে এসেছি। এগেন অ্যানাদার একটা ইতিবাচক একটা মুভ, একটা পজিটিভ একটা জেস্চার অন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং সেটা কে বলছেন? নান আদার দ্যান দ্য ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া। তারপরের দিনে দেখলাম 4 বছর পর, দীর্ঘ 4 বছর পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বাংলাদেশ হাই কমিশনে গেলেন, গিয়ে সেখানে শোক জ্ঞাপন করলেন, পুস্তকে লিখলেন, সেখানে শোক বইতে তিনি করলেন, লিখলেন এবং তিনি রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে কথা বললেন, থাকলেন ওখানে কিছুক্ষণ, তারপরে চলে এলেন। দিস ওয়ার অল দ্য পলিটিক্যাল যে মুভ, যে কূটনৈতিক যে আচরণ বা সরকারের পক্ষ থেকে আর একটা যে একটা দেখনদারি যেটা বলে আমরা পজিটিভ রিলেশন এগোচ্ছি এবং কোন রকম বিতর্কিত মন্তব্য কেউ করেনি। বাংলাদেশেরও সেটা খুব প্রশংসিত হলো প্রত্যেক মহলে, ভারত থেকেও প্রশংসিত হলো। তার দুদিন পরে কি দেখলাম? বিসিসিআই এর এই একটা সিদ্ধান্ত মুস্তাফিজুর রহমানকে। আমার প্রশ্ন হচ্ছে সোফিয়া, খুব পরিষ্কার, ভারত বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশের ভেতরে যে অভ্যন্তরীণ যে হিন্দু নির্যাতনের যে সমস্ত কাহিনী পল্লবিত হয়ে আমাদের দেশে আসছে, আমাদের দেশ থেকে যেটা বিক্ষোভ দেখানো হচ্ছে, কূটনৈতিকভাবে যেগুলোর প্রতিবাদ জানানো হচ্ছে, রণধীর জয়সওয়াল আমাদের ফরেন মিনিস্ট্রির যিনি স্পোক্স পারসন, তিনি এভরিডে তিনি সেটা নিয়ে ইয়ে করছেন, কথা বলছেন, তাদেরকে হিন্দুদের মান সম্মান সম্পত্তি জীবন রক্ষার জন্য আবেদন জানাচ্ছেন, বাংলাদেশ সরকারকে অনুরোধ করছে, নির্দেশ দিচ্ছে। এই যে অভিব্যক্তিগুলো 1.5 বছর ধরে চলছে, 1.5 বছর ধরে আজকে ভারতের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন তারা বাংলাদেশের এই হিন্দু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, রাস্তায় মিছিল করছে, তারা বিক্ষোভ করছে, তারা হাই কমিশনে দাবিদার জানাচ্ছে, সেখানেও বিক্ষোভ হয়ে যাচ্ছে। এটা একদিন হয়। বিসিসিআই কি জানতো না? বিসিসিআই এই যে বাংলাদেশের মুস্তাফিজ সহ আরো 6 জন ক্রিকেটার এবার নিলামে অংশগ্রহণ করেছে, কেন তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে? পাকিস্তানের প্লেয়াররা তো 2009 সাল থেকে তারা নিলামে অংশগ্রহণ করে, তাদের অনুমতি দেওয়া হয় না, তাদেরকে লিস্টই করা হয় না, লিস্টেড তারা থাকে না। তা তুমি কেন তাদেরকে লিস্টেড করলে? তুমি কেন তাদের নিলামে হাজির থাকতে বললে? সেখান থেকে একজন মুস্তাফিজ রহমান, তাকে 9 কোটি 20 লাখ টাকা দিয়ে কেনা হলো, কলকাতা কেকেআর কিনলো, তুমি তখন আপত্তি জানালে না? তুমি হঠাৎ কি হলো যে রাতারাতি কি হলো তুমি বলে দিলে তুমি খেলতে পারবে না? কি জন্যে? And now my question is that will BCCI dictate the Indian foreign policy? কি হবে না হবে, and where is the government? আজ পর্যন্ত গভর্নমেন্ট একটা এর বিরুদ্ধে একটা মন্তব্য করেনি বা পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্য করেনি। কে এক সঙ্গীত সোম কোথা থেকে এক নিরুপম বম্বে থেকে তারা একটা আপত্তি জানানো দিয়ে করলো আর বিসিসিআই দুম করে সেটা সিদ্ধান্ত নেওয়া হলো। আজকে ইন্ডিয়ান এক্সপ্রেস খবর করেছে যে বিসিসিআই বোর্ডে এটা নিয়ে কোনো আলোচনা হয়নি, কোনো স্টেক হোল্ডারের সঙ্গে কোনো কথা হয়নি। What is going on? Why these contradictory signals? জয়শঙ্কর যাচ্ছে, মোদী সেখানে তার চিঠি পাঠাচ্ছে, একটা সিগন্যাল যাচ্ছে, একটা পজিটিভ একটা ভাইবস তৈরি হচ্ছে, আর দুম করে বিসিসিআই যেটা যার হেড এবং আইসিসির হেড রয়েছে অমিত শাহের ছেলে, তারা একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে তোমাদের থাকতে দেওয়া হবে না, ওকে তুমি বাদ দাও। আর কেকেআর এর কোনো বিয়ে নেই, অসুবিধা নেই, কেকেআর এর কোনো তারা কেউ তো এদেশে কেউ তো রাবণ নয় যে মাথায় ঘাড়ে 10টা মাথা আছে, একটাই মাথা কেটে দিলে কি করবে? সুতরাং বাধ্য হয়ে তাদেরকে সুরসুর করে তাদের দিকটা পালন করতে হচ্ছে। হোয়াট ইজ গোয়িং অন? আর সেখানে তুমি মনে করছো যে লোকেরা সেখানে ভালো থাকবে? আমি তো মনে করি যে প্রো ইন্ডিয়ান ফোর্সেস এই একটা সিদ্ধান্ত তাদেরকেও ক্ষুব্ধ করে তুলেছে, তাদেরকেও তাদের একটা দেশ, একটা জাত, তারা একটা সফরেন কান্ট্রি, তাদের একটা সম্মান থাকবে, তার একটা আত্মসম্মান থাকবে। আমাদের যদি থাকতে হয় তাহলে থাকবে না।
আজকে এই জিনিসটা যদি ভারতের সঙ্গে হতো, ভারতের বিরুদ্ধে হতো, তাহলে কি অবস্থা হতো? এই বিসিসিআই তো গত বছরে যখন খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশে ভারতীয় টিমকে, সেখানে তো সেটা তো ক্যান্সেল করে দিয়েছে। এই বছরে যে আগস্ট সেপ্টেম্বরে আবার যে খেলতে যাওয়ার কথা আছে, যেটা বাংলাদেশ অ্যানাউন্স করেছে, সেখানে তো তুমি এখনো পর্যন্ত না বলনি যেতে দেওয়া হবে না। তুমি মেয়েদের ক্রিকেট দলকে এখানে আসতে দাওনি, এবং তুমি যে ঘটনাটা যেটা বলেছো সেটা বলছে যে সিকিউরিটি রিজনস, মুস্তাফিজের এখানে এলে হামলা হবে, হাঙ্গামা হবে, অশান্তি হবে, সেই জন্য করতে দেওয়া হবে না। তাহলে হোয়ার ইজ দ্য গভর্নমেন্ট স্ট্রিক্ট? 2012 সালে যখন বালা সাহেব ঠাকরে তিনি যখন দিল্লির তার শিবসেত সৈনিকরা দিল্লির ক্রিকেট ফিরোজ শাহ কোটলার ক্রিকেট পিচ করে দিয়েছিল, সেই সময়কার বিজেপির সর্বভারতীয় মুখপাত্র তার নিন্দা করেছিল। সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে তারা আমল দেয়নি বালা সাহেব ঠাকরে, এবং সেই সময়কার বালা সাহেব ঠাকরে শিবসেনা হচ্ছে বিজেপির সবচেয়ে প্রথম শরিক, সব থেকে পুরনো শরিক। বিজেপিও তাদেরকে আমল দেয়নি। খেলা হয়েছিল, পাকিস্তান এসেছিল, তারা সিরিজ জিতেছিল, জিতে চলে গিয়েছিল, খেলা হয়েছিল। Where is the government now? কেন গভর্নমেন্ট এখনো পর্যন্ত স্টেপ ইন করলো না? তার মানে কি বুঝে নিতে হবে যে বিসিসিআই এর এই সিদ্ধান্তের পেছনে গভর্নমেন্টের মদত আছে? আর সেই মদত যদি থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে কন্ট্রাডিক্টরি সিগন্যাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কেন দিচ্ছে? তাহলে কোনটা সত্যি আমি ভাববো? জয়শঙ্করের যাওয়া, নরেন্দ্র মোদীর চিঠি দেওয়া, এইটা সত্য, নাকি বিসিসিআই কে দিয়ে পাকিস্তানের মুস্তাফিজুর রহমানকে এখানে খেলতে দেওয়া হবে না সেটা সত্য? এই কন্ট্রাডিকশনের ভেতর পড়ে আজকে ভারতের বিদেশ নীতি সমস্ত কটা প্রতিবেশী দেশের মধ্যে সব থেকে ভারত সমালোচিত হচ্ছে।